শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের নবীন প্রাণের স্পর্শে মুখরিত আজ মাইলস্টোন কলেজের বিদ্যাঙ্গন। মুক্ত জ্ঞানের আলোয় উচ্চতর শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্র হিসেবে মাইলস্টোন কলেজকে নির্বাচন করবার জন্য তোমাদেরকে অভিবাদন জানাচ্ছি। তোমাদের এই আগমন শুভ হোক। মাইলস্টোন কলেজের পক্ষ থেকে, বাংলা বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। নবীন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে আনন্দিত হবে যে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাইলস্টোন কলেজ নানা দিক থেকে গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। এক মহান ব্রত ধারণ করে আছে এই পবিত্র বিদ্যায়তনটি, যার মূল মন্ত্র হচ্ছে লার্ন অ্যান্ড লিড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শিক্ষার জন্য এসো, সেবার জন্য বের হয়ে যাও। আজ থেকে তোমাদের জন্য এটাই হোক জীবনের মূল মন্ত্র। আলোকিত জীবনের জন্য তোমাদের এই অভিযাত্রা সুন্দর হোক, সফল হোক, সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ নুরুজ্জামান আল ইমরান, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে বাংলা বিষয়ের একটি পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। তার পূর্বে এই বাংলা বিষয়ের বা বাংলা পাঠের গুরুত্ব নিয়ে দুই একটি কথা না বললেই নয়। শিক্ষার্থী বন্ধুরা, এই বাংলা পাঠের গুরুত্ব আমরা দুটি দিক থেকে আলোচনা করতে পারি। একটি হচ্ছে বাংলার ভাষাগত দিক, অন্যটি হলো বাংলার বিষয়গত দিক। ভাষাগত দিক থেকে যদি আমরা আলোচনা করি তাহলে বলবো বাংলা আমাদের নিজস্ব মাতৃভাষা। এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই বাংলা ভাষা অর্জন করেছি। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি সুনাগরিকের এই বাংলা বিষয় সম্পর্কিত একটি সুস্পষ্ট ধারণা অবশ্যই অর্জন করা উচিত। অন্যদিকে বিষয়গত দিক থেকে যদি আমরা আলোচনা করি তাহলেও দেখব নবম দশম শ্রেণীতে বাংলা বিষয়ের 200 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেদিক থেকে বাংলা বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে, কেননা বাংলা বিষয়কে বাদ দিয়ে আমরা কিন্তু একটি ভালো ফলাফল কখনোই অর্জন করতে পারবো না। সুতরাং এই বাংলা বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু একটি স্পষ্ট ধারণা রাখাটা অতীব জরুরি। বাংলা বিষয়ের সিলেবাস নিয়ে যদি একটু বলি তাহলে দেখব এই 200 নম্বরকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। প্রথমত বাংলা প্রথম পত্র 100 নম্বর এবং বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বর। বাংলা প্রথম পত্রে আমরা লক্ষ্য করি বা বোর্ড নির্ধারিত যে বাংলা প্রথম পত্র বইটি রয়েছে সেখান থেকে গদ্য, পদ্য এবং সহপাঠ বই থেকে একটি উপন্যাস এবং একটি নাটক থেকে তোমাদের 30টি বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তর করতে হবে এবং এই গদ্য, পদ্য এবং উপন্যাস, নাটক থেকে তোমাদের 7টি সৃজনশীল বিষয়ে উত্তর করতে হবে। সুতরাং এই 30 এবং 70 মিলে বাংলা প্রথম পত্রের সর্বমোট নম্বর 100। বাংলা দ্বিতীয় পত্রের বোর্ড নির্ধারিত ব্যাকরণ বই থেকে ব্যাকরণ বিষয়ে তোমাদের 30টি এমসিকিউ অথবা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করতে হবে। পাশাপাশি তোমাদেরকে 70 নম্বরের নির্মিতি অংশ পাঠ করতে হবে। নির্মিতি অংশ তোমাদের জন্য থাকবে অনুচ্ছেদ রচনা, পত্র দরখাস্ত, প্রতিবেদন, সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ ও রচনা। এই বিষয়গুলো থেকে টোটাল সর্বমোট 70 নম্বর এবং এমসিকিউ থেকে 30 নম্বর, এই বাংলা দ্বিতীয় পত্রের সর্বমোট 100 নম্বরের সিলেবাস আমরা নবম দশম শ্রেণীর বিভিন্ন সময়ে আমরা তোমাদেরকে পাঠদান করিয়ে থাকব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে আমরা নবম দশম শ্রেণীর এক বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ কবিতা, কবি আব্দুল হাকিম রচিত বঙ্গবাণী কবিতা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের বাংলা পাঠ কবিতা বঙ্গবাণী আমরা আলোচনা করব। এই বঙ্গবাণী কবিতাটির আলোচনায় যাওয়ার পূর্বেই আমরা এই কবিতাটি রচনার প্রেক্ষাপট বা ইতিহাস একটু জেনে আসি। প্রিয় শিক্ষার্থী, বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিম রচনা করেন বাংলা সাহিত্যের মধ্যযুগে, অর্থাৎ এই কবিতাটি মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি নিদর্শন।
এই কবিতাটি রচনার সময়কাল বাংলার এই বঙ্গীয় জনপদের যে শাসন ব্যবস্থা সেটি হচ্ছে যে মুসলমানদের শাসন বা মুসলিম শাসন ব্যবস্থার প্রচলন ছিল, অর্থাৎ মুঘল এবং সুলতানি আমল চলমান ছিল। এবং মুঘল এবং সুলতানদের যে নিজস্ব ভাষা আরবি ফার্সি সেটিরই ব্যাপক প্রচার এবং প্রসার কিন্তু আমরা ওই সময়তে লক্ষ্য করি। জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে শুরু করে সব ধরনের প্রশাসনিক কার্যক্রমে এই আরবি ফার্সি ভাষার ব্যাপক প্রচলন ও প্রসার শুরু হয়। দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে, তৎকালীন সময়ে কিছু উন্নাসিক ধর্মান্ধ মুসলিম ছিল যারা এই বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা বলে এক ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা চালায় এবং তারা এই প্রচার চালায় যে এই বাংলা ভাষায় জ্ঞান চর্চা করলে বা ধর্ম চর্চা করলে সেটি প্রভুর নিকট বা সৃষ্টিকর্তার নিকট গ্রহণযোগ্য হবে না। এই প্রেক্ষাপটে আমাদের নিজস্ব মাতৃভাষা বাংলা ভাষা কিন্তু বিপর্যয়ের মুখোমুখি দাঁড়ায় এবং এই ভাষা, এই মিষ্টি মধুর বাংলা ভাষা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়ায়। এই অবস্থা থেকে বাংলা ভাষাকে রক্ষা করবার জন্য এবং এই যে উন্নাসিক মুসলিমদের, এই ধর্মান্ধ মুসলিমদের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য এবং বাংলা ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলবার জন্য কবি আব্দুল হাকিম এই বঙ্গবাণী কবিতা রচনা করেন। ক্লাসের এই পর্যায়ে আমরা আজকের ক্লাসের শিক্ষণফল সম্পর্কে জেনে আসি, অর্থাৎ এই ক্লাস থেকে আমরা কি জানবো বা কি শিখব সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। যেমন প্রথমেই রয়েছে কবি আব্দুল হাকিম সম্পর্কে আমরা বিস্তারিত জানব। দ্বিতীয়ত কবির মাতৃভাষা প্রীতি, অর্থাৎ বাংলা ভাষার প্রতি কবির যে প্রেম, যে ভালোবাসা, সেটি সম্পর্কে আমরা জানব। তৃতীয়ত বাংলা ভাষা বিদ্বেষীদের প্রতি কবির যে মনোভাব রয়েছে সেটি কিন্তু স্পষ্টভাবে এখানে তুলে ধরা হয়েছে, সেই বিষয়টিও আমরা বিস্তারিত আলোচনা করব। বঙ্গবাণী কবিতাটি নবম দশম শ্রেণীতে কেন পাঠ্যসূচিভুক্ত করা হলো, কেন তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হলো, সেই বিষয়টি আমরা এখন একটু জেনে আসি। প্রথমেই বলে রাখা ভালো যে প্রায় 400 বছর পূর্বে বাংলা ভাষায় রচিত একটা কবিতার পরিচয় আমরা কিন্তু এই বর্তমান সময়ে এসে পাচ্ছি এই বঙ্গবাণী কবিতার মাধ্যমে। আজ থেকে 400 বছর পূর্বে কেমন ছিল বাংলা ভাষা বা কেমন করে কবিতা লেখা হতো সেটির একটি স্পষ্ট উদাহরণ কিন্তু এই বঙ্গবাণী কবিতা, এবং সেই সম্পর্কে তোমাদেরকে পরিচিত করে তুলবার জন্যই কিন্তু এই কবিতাটি তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয়ত মধ্যযুগীয় প্রেক্ষাপটে মাতৃভাষা ও স্বদেশের প্রতি বলিষ্ঠ শ্রদ্ধাবোধের প্রকাশ, অর্থাৎ এই যে মাতৃভাষার প্রতি প্রেম, স্বদেশ প্রেম, এই বিষয়গুলো ধারণা করা হয় এগুলো হয়তো আধুনিক সময়কার চেতনা বা আধুনিক চেতনার অংশবিশেষ, কিন্তু এই কবিতাটি কিন্তু সেটি প্রকাশ করছে না, বরং বলছে যে এই যে মাতৃভাষা এবং স্বদেশের প্রতি ভালোবাসা এটি কিন্তু মধ্যযুগেও সমানভাবে বর্তমান ছিল। এই কবিতাটি কিন্তু তারই প্রমাণ হিসেবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তৃতীয়ত বর্তমান প্রজন্মকে মাতৃভাষা ও স্বদেশের প্রতি আনুগত্যশীল হতে অনুপ্রাণিত করা। বর্তমান প্রজন্ম বলতে তোমাদেরকে, অর্থাৎ এই বর্তমান সময়ে যারা রয়েছে তাদেরকে নিজ দেশের প্রতি ভালোবাসা, নিজ ভাষার প্রতি প্রেম এবং মাতৃভাষা এবং স্বদেশের প্রতি শ্রদ্ধাশীল হতে, আনুগত্যশীল হতে উৎসাহিত করবার জন্য এই কবিতাটি কিন্তু তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লাসের এই পর্যায়ে আমরা বঙ্গবাণী কবিতার কবি আব্দুল হাকিম সম্পর্কে একটু জানব। আব্দুল হাকিম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে দুটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, একটি হলো সন্দ্বীপ, দ্বিতীয়টি হলো সুধারামপুর গ্রাম। তোমরা জানো এই সন্দ্বীপ হচ্ছে চট্টগ্রাম, বর্তমান চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি জায়গার নাম, এবং সেখানে একটি গ্রাম রয়েছে সুধারামপুর গ্রাম। এই গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন আনুমানিক 1620 খ্রিস্টাব্দে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ তথ্য হলো কবি আব্দুল হাকিম মধ্যযুগের অন্যতম প্রধান কবি। বাংলা সাহিত্যের যে যুগ বিভাজন রয়েছে, অর্থাৎ আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, সেই অংশের মধ্যে মধ্যযুগের প্রধান কবি আব্দুল হাকিম।
তার কবিতায় স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অটুট অপরিসীম প্রেম। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি যে তার কালজয়ী কাব্যগ্রন্থ, কবি আব্দুল হাকিমের কালজয়ী রচনা হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থ। তোমরা বানানটি লক্ষ্য করো, দীর্ঘ উকার দিয়ে কিন্তু নূরনামা লিখিত, এবং এই নূরনামা কাব্যটি হচ্ছে কবি আব্দুল হাকিমের বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। এছাড়াও তার আরও কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেমন ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা। এছাড়াও কারবালা ও শহরনামা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এবং সর্বশেষ যে তথ্যটি আমাদের জানতে হবে সেটি হলো তিনি 1690 সালে মৃত্যুবরণ করেন, অর্থাৎ আনুমানিক 1620 খ্রিস্টাব্দে তার জন্ম এবং তার মৃত্যু হচ্ছে 1690 সালে। এই পর্যায়ে আমরা পাঠ পরিচিতি অংশে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে বঙ্গবাণী কবিতাটি, এটি কিন্তু আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় জ্ঞানমূলক এবং এমসিকিউ প্রশ্ন হিসেবে এটি এসে থাকে। এছাড়াও এই পাঠ পরিচিতি অংশে সম্পূর্ণ কবিতার একটি স্পষ্ট সারাংশ বা সারমর্ম প্রদান করা হয়েছে। অর্থাৎ তোমরা মূল কবিতাটি যেহেতু মধ্যযুগীয় বাংলা ভাষায় রচিত, সেক্ষেত্রে অনেক শব্দের অর্থ বা অনেক চরণের মর্মার্থ তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তার জন্য এই পাঠ পরিচিতি অংশে কিন্তু সম্পূর্ণ কবিতাটির একটি বিস্তারিত ব্যাখ্যা এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই কবিতাটি পড়ার পূর্বে এই পাঠ পরিচিতি অংশ খুব ভালোভাবে আত্মস্থ করে নিবে। আমরা পুরো কবিতাটি সামনে বিস্তারিত পড়বার চেষ্টা করব, সুতরাং এই পাঠ পরিচিতি অংশ তোমরা নিজেরা বাসায় পড়ে নেবে। এতক্ষণ যে যুগ বিভাগের কথা বলছিলাম তারই প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের মধ্যযুগের যে সময়কাল সেটি এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ 1201 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ সময় পর্যন্ত এই সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগ নামে পরিচিত। যেহেতু আমাদের কবি আব্দুল হাকিম এই সময়ের ভেতরে জন্মগ্রহণ করেছেন, সুতরাং তাকে মধ্যযুগীয় কবি বলা হয়ে থাকে। এবং আরও একটি তথ্য, 1601 খ্রিস্টাব্দ থেকে 1699 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শতককে সপ্তদশ শতক নামে অভিহিত করা হয়। আমাদের কবি, বঙ্গবাণী কবিতার কবি আব্দুল হাকিম এই সময়ে তিনি পৃথিবীতে অবস্থান করছিলেন, অর্থাৎ তার জন্ম আনুমানিক 1620, মৃত্যু 1690, সুতরাং তাকে আমরা সপ্তদশ শতকের কবি বলতে পারি। তাহলে এখান থেকে আমরা দুটি তথ্য পেলাম, একটি হচ্ছে কবি আব্দুল হাকিম মধ্যযুগের কবি এবং তিনি সপ্তদশ শতকের কবি। নূরনামা মধ্যযুগের সাহিত্যে রচিত বাংলা কবিতা বা বাংলা কাব্যগ্রন্থ, সেই সাথে সাথে সপ্তদশ শতকে রচিত বাংলা কাব্যগ্রন্থ। যে কোনো কবিতা ভালোভাবে বুঝবার জন্য, ভালোভাবে আত্মস্থ করবার জন্য প্রতিটি শব্দের আক্ষরিক অর্থের পাশাপাশি ভাবার্থের প্রতি কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ কবিতা অল্পের মধ্যে বৃহৎকে ধারণ করে থাকে। সুতরাং কবিতাটিকে ভালোভাবে জানবার জন্য, বুঝবার জন্য অবশ্যই প্রতিটি শব্দের যে ভাবার্থ রয়েছে সেই দিকে মনোযোগী হতে হবে। যেমন এই বঙ্গবাণী কবিতায় কিছু শব্দ রয়েছে যেগুলো আসলে আক্ষরিক অর্থ দিয়ে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়, সুতরাং সেই শব্দগুলো আমরা কিন্তু ভাবার্থ দিয়ে জানবার চেষ্টা করব। যেমন এখানে নিরঞ্জন শব্দটি রয়েছে এই কবিতায়, যার আক্ষরিক অর্থ হলো নির্মল, কিন্তু এই কবিতায় এখানে কিন্তু নির্মল হিসেবে ব্যবহার হয়নি, এখানে নিরঞ্জন শব্দটি ব্যবহৃত হয়েছে সৃষ্টিকর্তা বা স্রষ্টা বোঝাতে। দ্বিতীয়ত, মারফত শব্দটিকে আক্ষরিক অর্থে মরমী সাধনা, কিন্তু এই কবিতায় মারফত শব্দের ভাবার্থ হলো আল্লাহ ও ধর্ম সম্পর্কে গভীর জ্ঞানকে নির্দেশ করছে। এছাড়াও আরও কিছু শব্দ রয়েছে, যেমন হিন্দে, হিন্দুয়ানি, হিন্দুর অক্ষর, এই সবগুলো শব্দ কিন্তু বাংলা ভাষাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। আমরা যতবার এই কবিতার, বঙ্গবাণী কবিতায় এই শব্দগুলো পাবো, ততবারই এই শব্দগুলোর ভাবার্থ হিসেবে আমরা কিন্তু বাংলা ভাষাকে উল্লেখ করব। তো চলো আমরা এই পর্যায়ে আমরা পুরো কবিতাটি লাইন বাই লাইন একটু বুঝবার চেষ্টা করি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাসের প্রথম দিকে বলেছিলাম যে এটি কিন্তু মধ্যযুগে বাংলা সাহিত্যের মধ্যযুগে রচিত একটি কবিতা এবং মধ্যযুগীয় সাহিত্যের যে বৈশিষ্ট্য সেটিও কিন্তু এই কবিতার মধ্যে বর্তমান রয়েছে। মধ্যযুগীয় সাহিত্যের বা মধ্যযুগীয় কবিতার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কবিতাটি কেন রচনা করা হচ্ছে বা এই কবিতাটি লেখার উদ্দেশ্য কি সেটি কিন্তু কবিতার প্রথমেই তুলে ধরা হয়। এই বঙ্গবাণী কবিতাটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। যেমন কবিতার প্রথম এই 4টি চরণে কিন্তু লেখক কেন কবিতাটি রচনা করছেন, কি উদ্দেশ্য নিয়ে কবিতাটি রচনা করছেন সেটি কিন্তু উনি বলবার চেষ্টা করেছেন। দেখি আমরা উনি কি বলেছেন। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অর্থাৎ যারা কিতাব পড়তে পারছে না। মধ্যযুগের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই সময়ে বেশিরভাগ বই পুস্তক বা বেশিরভাগ জ্ঞান বিজ্ঞানের যে পঠিত যে বইসমূহ সেগুলো লিখিত হচ্ছিল আরবি ফার্সি ভাষায়, যে কারণে যারা অল্প শিক্ষিত বা সাধারণ মুসলমানরা রয়েছে বা সাধারণ মানুষ যারা রয়েছে, যারা আরবি ফার্সি সম্পর্কে যাদের ধারণা কম, তারা কিন্তু বই পড়তে পারছিল না, কারণ বেশিরভাগ বই কিন্তু রচিত হচ্ছিল আরবি এবং ফার্সি ভাষায়। এইরকম কিছু মানুষ যারা আরবি ফার্সি ভাষা জানে না বলে বই পড়তে পারছে না কিন্তু বই পড়ার ইচ্ছা রয়েছে, তারা এসে সেসবে কহিল মতে, মানে ওই সমস্ত মানুষ মতে মানে আমাকে বলল, অর্থাৎ কবি আব্দুল হাকিমকে বলল, মনে হাবিলাস। হাবিলাস শব্দের অর্থ ইচ্ছা বা আগ্রহ, মানে তাদের আগ্রহ রয়েছে, ইচ্ছা রয়েছে বই পড়ার, কিন্তু কেন পড়তে পারছে না? কারণ মধ্যযুগীয় প্রেক্ষাপটে আরবি ফার্সি ভাষায় বেশি বই রচনা হওয়ার কারণে তারা বই পড়তে পারছে না। তো ওই সমস্ত মানুষগুলো এসে লেখকের কাছে, কবির কাছে এসে অনুরোধ করলো, আমাদের মনের অনেক ইচ্ছা রয়েছে বই পড়বার জন্য, কিন্তু আমরা বই পড়তে পারছি না। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। এখানে তে কাজে নিবেদি বলতে ওই কাজে, কোন কাজে? এই যে এই সমস্ত মানুষদের ইচ্ছা পূরণ করার কাজে বাংলা করিয়া রচন। কবি বাংলা ভাষায় এই কবিতাটি রচনা করছেন। তারা যেহেতু বই পড়তে পারছে না, বাংলা ভাষায় রচিত হচ্ছে না বলে তারা বই পড়ার আগ্রহ আছে কিন্তু পড়তে পারছে না, সুতরাং তাদের জন্য কবি বাংলা ভাষায় এই কবিতাটি রচনা করছেন। নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, অর্থাৎ আমি পরিশ্রম করে, আমি বাংলা ভাষায় বই রচনা করে বা কবিতা রচনা করে তোষী মানে তাদেরকে সন্তুষ্ট করবার জন্য আমি এই কবিতাটি রচনা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটির প্রথম অংশে দেখলাম যে এই কবিতাটি কেন রচনা করা হচ্ছে, কি উদ্দেশ্য, সেটি কিন্তু কবি আব্দুল হাকিম সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিতার দ্বিতীয় অংশে কবি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন তার অবস্থান এই মধ্যযুগীয় ইতিহাসের প্রেক্ষাপটে, অর্থাৎ আরবি ফার্সি বা বাংলা ভাষার সমান প্রচলন অংশে কবির অবস্থান খুব সুন্দরভাবে এখানে উনি ব্যাখ্যা করেছেন বা তুলে ধরেছেন। কি বলছেন? আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। কবি কিন্তু স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন যে আমার আরবি ফার্সি ভাষার প্রতি, আরবি ফার্সি ভাষার বইয়ের প্রতি কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। উদার চিত্তের কবি আব্দুল হাকিমের উদার মন মানসিকতার পরিচয় কিন্তু এখানে আমরা পাচ্ছি, যে আরবি ফার্সি ভাষার প্রতি তার কোনো অভিযোগ নাই। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, তবে মাতৃভাষা চর্চাটা হওয়া জরুরি। দেশি ভাষা অর্থাৎ নিজ ভাষা বা মাতৃভাষাটা বুঝতে পারা, এটার দুটো অর্থ পড়তে পারে। ললাটে পুরে ভাগ এই কথাটির দুটো অর্থ হতে পারে। একটি হতে পারে যে যারা দেশি ভাষা বুঝতে চায় না বা বুঝে না তাদের কপাল আসলে পোড়া। এখানে ভাগ মানে ভাগ্য, পুরে বলতে পোড়া বোঝানো হয়েছে। দ্বিতীয়তে যে অর্থটি হতে পারে সেটি হচ্ছে যে দেশি ভাষা বুঝলে বা দেশি ভাষায় জ্ঞান চর্চা করলে তার ভাগ্যের উন্নয়ন ঘটবে। সুতরাং কবি আব্দুল হাকিম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আরবি ফার্সি ভাষার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তবে দেশি ভাষার চর্চাটা হওয়া জরুরি, কারণ দেশি ভাষা চর্চা করলে আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। কবি অত্যন্ত সুন্দর করে বলছেন যে আরবি ভাষা, ফার্সি ভাষা, হিন্দে মানে বাংলা ভাষার আলাদা কোনো মর্যাদা নাই, পৃথিবীর সকল ভাষার মর্যাদাই সমান। যদি বা লেখয়ে আল্লাহ নবীর সিফত,
এখানে আল্লাহর সিফত বলতে আল কোরআন এবং নবীর সিফত বলতে হাদিসকে বোঝানো হচ্ছে। যে যদিও আরবি ফার্সি ভাষায় আল কোরআন এবং হাদিস লিখিত হয়েছে, কিন্তু তাই বলে পৃথিবীতে আরবি ফার্সি বাংলার আলাদা কোনো মর্যাদা নেই। আরবিও একটি ভাষা, ফার্সিও একটি ভাষা, ঠিক তেমনি বাংলাও একটি ভাষা। সুতরাং সবাই সমান, সকল ভাষাই সবার কাছে সমান। এই অংশে কবি এই কথাগুলো বলতে চেয়েছেন। বঙ্গবাণী কবিতার তৃতীয় অংশে সুগভীর ধর্মতত্ত্ব ব্যাখ্যা করেছেন। অর্থাৎ যে সমস্ত উন্নাসিক মুসলমান, ধর্মান্ধ মুসলমান তাদের নিজ মাতৃভাষাকে অবজ্ঞা করে আরবি ফার্সির প্রতি যাদের আগ্রহ বেশি বা আরবি ফার্সি ভাষার প্রতি যাদের অনুরাগ রয়েছে, বাংলা ভাষার প্রতি অবজ্ঞা রয়েছে, সেই সকল উন্নাসিক এবং ধর্মান্ধ মুসলমানদেরকে তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে তোমাদের চেতনা বা তোমাদের ধারণা কিন্তু ভুল। কিভাবে বলছেন দেখো, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, এখানে নরগণ বলতে মানুষদেরকে বোঝানো হয়েছে। বলা হচ্ছে যে যেই দেশের মানুষ যে ভাষায় কথা বলে সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। অর্থাৎ সেই বাক্য বলতে সেই ভাষা, যে দেশের মানুষ যে ভাষায় কথা বলুক না কেন সেই ভাষা প্রভু নিরঞ্জন, এখানে সৃষ্টিকর্তা অর্থে ব্যবহার হয়েছে, যে প্রভু নিরঞ্জন আপে বলতে স্বয়ং নিজে বুঝতে পারেন। অর্থাৎ তার কোনো দুভাষীর দরকার পড়ে না, অর্থাৎ তাকে অন্য কাউকে বুঝিয়ে দিতে হয় না। সৃষ্টিকর্তা স্বয়ং নিজে, আপে মানে নিজে, নিরঞ্জন বলতে সৃষ্টিকর্তা সেই ভাষা বুঝতে পারেন। অর্থাৎ মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন মহান সৃষ্টিকর্তা, অর্থাৎ আমাদের এখানে কিন্তু সুগভীর ধর্মতত্ত্ব এখানে প্রকাশ করে। অর্থাৎ সৃষ্টিকর্তা যে মহান এবং তিনি যে সর্বজ্ঞ সর্বজ্ঞানী সেটি কিন্তু প্রকাশ করা হচ্ছে এই লাইনটির মাধ্যমে। অর্থাৎ উনি বলছেন যে যে দেশের মানুষ যে ভাষাই কথা বলুক না কেন সেই ভাষা প্রভু নিরঞ্জন স্বয়ং নিজেই বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, এখানে সর্ববাক্য বলতে পৃথিবীর সব ভাষা এবং হিন্দুয়ানি বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রভু যিনি, তিনি কিন্তু সকল ধর্মের সকল মানুষের মুখের ভাষাই বুঝতে পারেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, অর্থাৎ বাংলাদেশি বাক্য, বাংলাদেশি ভাষা এছাড়াও পৃথিবীতে যত ভাষা রয়েছে, যত ইতিবাণী রয়েছে, সব ভাষাই কিন্তু সৃষ্টিকর্তা নিজে বুঝতে পারেন। খুব সুন্দরভাবে ওই সমস্ত মূর্খ মুসলমানদের, ধর্মান্ধ মুসলমানদেরকে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা যে প্রচার করছো, বাংলা ভাষাকে অবজ্ঞা করছো, অবহেলা করছো, তোমাদের এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। বঙ্গবাণী কবিতার এই অংশে কবি আব্দুল হাকিম যারা মাতৃভাষাকে শ্রদ্ধা করে না, অবজ্ঞা করে, অবহেলা করে, হিংসা করে, তাদের প্রতি তার নিজের যে অবস্থান সেটি কিন্তু তুলে ধরছেন। কি বলছেন? মারফত ভেদে যার নাহিক গমন, এখানে মারফত শব্দের অর্থ ইসলাম ধর্ম সম্পর্কে বা ধর্ম সম্পর্কে যে সুগভীর জ্ঞানের যাদের অভাব রয়েছে, অর্থাৎ ধর্ম সম্পর্কে যাদের জ্ঞানের অভাব রয়েছে তাদেরকে বলছে হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষা, আগেই বলেছি যে যারা আসলে ধর্ম সম্পর্কে জানে না, বোঝে না, মূর্খ, তারাই কেবল বাংলা ভাষাকে কি করে, এটা হিন্দুদের ভাষা বলে বা এটা হিন্দুর অক্ষর বলে হিংসা করে। এরপরে কবি বলছেন যে সবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, অর্থাৎ যে সকল মানুষ এই বাংলায় জন্মগ্রহণ করে এই বাংলার আলো বাতাসে বড় হয়ে বাংলা ভাষাকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি খুব দ্ব্যর্থহীনভাবে বলছেন যে তাদের জন্ম পরিচয়ে সমস্যা রয়েছে। অর্থাৎ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিন্তু নিজ মাতৃভাষাকে অবজ্ঞা করছে, হিংসা করছে, তাদের জন্ম পরিচয়ের কিন্তু সমস্যা রয়েছে। অর্থাৎ তাদেরকে তিনি পরগাছা বলে উল্লেখ করেছেন। অর্থাৎ তাদের কোনো শেকড় নেই, তারা কিন্তু পরগাছা হয়ে অন্য গাছের সাহায্যে তারা জীবন ধারণ করছে। অর্থাৎ তাদের জন্ম পরিচয় নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। তারপর তাদেরকে কি বলেছেন দেখো,
দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, এখানে ন জোয়ায় হবে, নিজ দেশ ত্যাগী কেন বিদেশও ন যায়। অর্থাৎ এই দেশ, এই দেশের ভাষা, এই দেশের জ্ঞান যার মনকে তৃপ্ত করতে পারে না, শান্তি দিতে পারে না, তাদেরকে আর এই দেশে থাকার প্রয়োজন নেই, তারা এই দেশ ত্যাগ করে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন কবি আব্দুল হাকিম। অর্থাৎ এই যে কবির ক্ষোভ, মাতৃভাষা বিদ্বেষীদের প্রতি কবির যে ক্ষোভ, এটি কিন্তু নামান্তরে কবি আব্দুল হাকিমের স্বদেশ প্রেমকে জাগিয়ে তুলছে, মাতৃভাষা প্রেমকে জাগ্রত করে তুলেছে। কবির শেষ দুই চরণে কবি বলছেন, মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি। মাতা মহ পিতামহ অর্থাৎ মাতার মাতা, পিতার পিতা, অর্থাৎ আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে তারা কিন্তু কালক্রমে, বংশানুক্রমে এই বাংলায় বসবাস করে আসছে। দেশি ভাষা উপদেশ মনে হিতৌতি। অর্থাৎ এই যে আমাদের পূর্বপুরুষরা বংশানুক্রমে আমাদেরকে যে জ্ঞান, যে শিক্ষা তারা আমাদেরকে দিয়ে গিয়েছেন, যে উপদেশ তারা আমাদের কাছে রেখে গিয়েছেন, মাতৃভাষায় তারা যে বর্ণনায় আমাদেরকে সমৃদ্ধ করে গিয়েছেন, সেটি আমাদের জন্য কল্যাণকর, সেটি আমাদের জন্য হিতকর। অর্থাৎ এই মাতৃভাষা এবং মাতৃভাষায় অর্জিত জ্ঞান এবং আমাদের পূর্বপুরুষদের যে উপদেশ, সেটিই কিন্তু আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর। এই হলো বঙ্গবাণী কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখে আসি। এখানে হাবিলাস শব্দের অর্থ কিন্তু ইচ্ছা বা প্রবল ইচ্ছা বা অভিলাষ বোঝানো হয়েছে। সিফত শব্দের অর্থ গুণ। নিরঞ্জন এর আক্ষরিক অর্থ নির্মল, কিন্তু এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে, তোমরা জানো। বঙ্গবাণী মানে হচ্ছে বাংলা ভাষা। মারফত শব্দের আক্ষরিক অর্থ মরমী সাধনা, কিন্তু এখানে আল্লাহকে সম্যকভাবে জানার জন্য যে সাধনা, সেই অর্থে এখানে ব্যবহার হয়েছে। জোয়ায় শব্দের অর্থ যোগায়। সপ্তদশ শতকে রচিত এই কবিতাটি, তোমরা সেটি জানো। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ শব্দার্থ আপে শব্দের অর্থ স্বয়ং বা আপনি, নিজে নিজে। এছাড়াও আরও কিছু শব্দার্থ রয়েছে যেগুলো তোমরা পড়ার সময় ভালোভাবে আত্মস্থ করে নিবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পুরো কবিতাটি আলোচনা করলাম। এখন এই কবিতা থেকে, বঙ্গবাণী কবিতা থেকে কোন কোন বিষয়গুলোকে কেন্দ্র করে সৃজনশীল প্রশ্ন হতে পারে, সেই বিষয়টি এখানে তুলে ধরবার চেষ্টা করেছি। প্রথমেই মাতৃভাষার প্রতি কবির গভীর শ্রদ্ধাবোধ ও অনুরাগ, অর্থাৎ এই বঙ্গবাণী কবিতার ভেতর দিয়ে কবি আব্দুল হাকিমের বাংলা ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি যে শ্রদ্ধাবোধ ও অনুরাগ প্রকাশ পেয়েছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু সৃজনশীল প্রশ্ন হতে পারে। দ্বিতীয়ত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মুখের ভাষাই সৃষ্টিকর্তার নিকট গ্রহণযোগ্য। অর্থাৎ যে ধর্মান্ধ মুসলমানরা প্রচার করছিল যে আরবি ফার্সি ভিন্ন অন্য কোনো ভাষা সৃষ্টিকর্তার নিকট গ্রহণযোগ্য হবে না, সেই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে এই কবিতাতে। সুতরাং এই যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মুখের ভাষায় যে সৃষ্টিকর্তা বুঝতে পারেন বা বুঝতে সক্ষম, সে বিষয়টি নিয়েও কিন্তু, অর্থাৎ এই যে ধর্মান্ধ মুসলিমদের যে অপপ্রচারের বিরুদ্ধে যে ব্যাখ্যা, সেটিকে কেন্দ্র করে কিন্তু সৃজনশীল প্রশ্ন হতে পারে। তৃতীয়ত, মাতৃভাষা অবজ্ঞাকারীদের প্রতি কবির ক্ষোভ ও ঘৃণা, অর্থাৎ যারা এই নিজের ভাষা, নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করতে চায়, অবহেলা করতে চায়, তাদের প্রতি কবির যে ঘৃণার বোধ রয়েছে, যে ক্ষোভ রয়েছে, সেটিকে কেন্দ্র করেও কিন্তু সৃজনশীল প্রশ্ন হতে পারে। চতুর্থত, মাতৃভাষা সবার বোধগম্য ও সকলের জন্য কল্যাণকর, অর্থাৎ এই নিজ দেশের মাতৃভাষা, অর্থাৎ নিজের মাতৃভাষা যত বেশি প্রচার হবে, প্রসার পাবে, সেই দেশ, সেই জাতি কিন্তু তত বেশি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অর্থাৎ মাতৃভাষা কিন্তু জাতির সমৃদ্ধির পথের অন্যতম নির্ণায়ক হিসেবে কাজ করে। সুতরাং এই বিষয়টি নিয়েও কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা বঙ্গবাণী কবিতা সম্পর্কে দীর্ঘ আলোচনা করলাম। ক্লাসের শেষ পর্যায়ে আসলে এই কবিতার আলাদা করে কোনো অনুধাবন প্রশ্ন হয় না, প্রত্যেকটি লাইনই কিন্তু অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আজকের আলোচনা থেকে বঙ্গবাণী কবিতা সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে, সেই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।